এটিএম থেকে আপনার ডেবিট কার্ড দিয়ে টাকা তুলছেন এবং আপনার ডেবিট কার্ডটি এটিএম কার্ডের মধ্যে আটকে গেল এবং তারপর আপনাকে কয়েকজন লোক হেল্প করতে আসলো এবং একটি নাম্বার বললো, এই নাম্বারটায় ফোন করলে এটিএম ইঞ্জিনিয়ার আপনাকে হেল্প করে দেবেন কার্ড কিভাবে বার করতে হবে। আর এরকম জিনিস যদি আপনার সাথে কখনো হয় বা হচ্ছে দেখেন, তাহলে কিন্তু তখনই আপনি সাবধান হয়ে যান, আপনার সাথে হতে চলেছে ভীষণ বড় রকমের একটা স্ক্যাম। তো এই স্ক্যামটা কীরকম স্ক্যাম আর এর থেকে বাঁচতে গেলে আপনাকে কি করতে হবে, তার জন্যই আজকের এই ভিডিওটা। এবং ভিডিওটা তোমরা শেষ অবধি দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে কি করণীয় আর কি করণীয় না। নমস্কার, আমি দীপ্তকার, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল, যেখানে আমি খবরের কাগজ বা ইন্টারনেট থেকে কিছু খবর নিয়ে একটু বকবক টকবক করে থাকি এবং চেষ্টা করি এই ভিডিওটার মাধ্যমে সামান্য কিছু ইনফরমেশন যদি তোমাদের দিতে পারি। তেমনি আজকের যে বিষয়, সেই বিষয়টা হচ্ছে গিয়ে আটকে যাচ্ছে কার্ড এটিএম জালিয়াতিতে ত্রস্ত শহর। তো এই ক্ষেত্রে আগে তোমাদের আমি দুটো গল্প বলছি, একটা হচ্ছে গিয়ে বেহালা চৌরাস্তা আর একটা হচ্ছে ঠাকুরপুকুরে। তো বেহালা চৌরাস্তার প্রথম গল্প যেটা, সেটা হচ্ছে কি সুব্রত রায় বলে একজন ব্যক্তি আছেন, তিনি বরিশার বাসিন্দা। তিনি টাকা তুলবেন বলে বেহালা চৌরাস্তার সামনে একটি এটিএম কাউন্টার বা এটিএম যেটা থাকে সেখানে গিয়েছেন এবং সেই এটিএমটা ছিল অনেক পুরনো এটিএম এবং সেখানে কোনো নিরাপত্তা রক্ষী ছিল না। আর তার আগে আরেকটা জিনিস বলে দিই যে এখন কিন্তু নতুন দু রকমের মানে এখন যে নতুন এটিএমগুলো হয়েছে সেখানে কিন্তু এটিএম কার্ড বা ডেবিট কার্ড যাই আপনারা ঢোকান সেটা কিন্তু কিছুক্ষণের জন্য আটকে যায়, যতক্ষণ না প্রসেসিংটা শেষ হয়, মানে টাকা বেরায় ততক্ষণ কিন্তু আটকে থাকে। কিন্তু পুরনো এটিএমের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা হতো না, আমরা একবার কার্ড পাঞ্চ করে বের করে নিলে তারপরে কিন্তু প্রসেসিংটা আমরা করতে পারতাম, কিন্তু এখন সেটা হয় না। যাই হোক, এই যে সুব্রত রায় বলে যে ব্যক্তিটি ছিলেন, তিনি কিন্তু পুরনো এটিএমে গিয়েছিলেন, তো সেখানে কার্ড আটকে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু তিনি যখনই তার ডেবিট কার্ডটা সেই স্লটে ঢোকালেন, তারপর কিন্তু তিনি সেই কার্ডটা আর বার করতে পারেননি, কার্ডটা আটকে যায়। তখন তিনি কি করবেন বুঝতে পারছেন না, তখনই পিছন থেকে দুইজন লোক এসে তাকে বলেন যে এই এটিএমের সাথে বা এটিএমের ঘরটার মধ্যে হয়তো কোনো একটা ফোন নাম্বার দেওয়া ছিল, সেই ফোন নাম্বারটা নাকি ইঞ্জিনিয়ার, এটিএম ইঞ্জিনিয়ারের নাম্বার, তাকে ফোন করলে সে ওই সুব্রত রায়কে হেল্প করে দেবেন কীভাবে কার্ডটা বার করতে হয়। যথারীতি সুব্রত রায় সেই জিনিসটাই করলেন এবং উল্টো দিক থেকে ফোন আসলো। প্রথমে বলা হলো যে আপনি বারবার এটিএম পিন যেটা আছে সেটা দিন, তাহলে আপনার কার্ড বেরিয়ে আসবে, কিন্তু তা সত্ত্বেও বেরায়নি। তখন সেই ইঞ্জিনিয়ার বলে যে তিনি সেই এটিএমটার ধারে কাছেই কোথাও আছেন, তিনি আসছেন, ততক্ষণ সেই সুব্রত রায় একটু বাইরে গিয়ে ওয়েট করুক, তার সেই সুব্রতরা একটু বাইরে গিয়ে ওয়েট করুক, তিনি এসে সমস্ত জিনিস ঠিক করে দেবেন। আর এই কথা মতো সুব্রত রায়ও যথারীতি বাইরে গিয়ে দাঁড়ান এবং তখনই তার মোবাইলে ঘন ঘন কয়েকটা মেসেজ আসে এবং সেই মেসেজে দেখা যায় টোটাল 5 বারে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে 37,500 টাকা উধাও হয়ে গিয়েছে। এবং তখন তিনি বুঝতে পারেন তার সঙ্গে যে স্ক্যাম হয়ে গিয়েছে। তিনি তৎক্ষণাৎ সেই এটিএমের কাছে গিয়ে দেখেন যে তার সেই স্লটে কিন্তু কোনো এটিএম কার্ড নেই, সেই যে মোবাইল নাম্বারটা সাটা ছিল সেই মোবাইল নাম্বারটাও নেই এবং তাকে যে সাহায্য করতে দুজন এসেছিল তারাও নেই। সুতরাং এই একটা স্ক্যাম হয়ে গিয়েছে তার সঙ্গে, তিনি বুঝতে পেরেছেন। আর এরকমই আরেকটা ঘটনা, সেটা হচ্ছে ঠাকুরপুকুরে একজন লোক, তার নাম হচ্ছে দিলীপ কুমার, তিনি হচ্ছে জোকার বাসিন্দা, তিনি একজন প্রাক্তন রেল কর্মী। তিনিও এরকম টাকা তুলতে গিয়েছিলেন একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে, তিনিও যথারীতি এরকম স্লটে ঢুকিয়েছিলেন, তারও এটিএম কার্ড আটকে গিয়েছিল এবং তাকেও এরকম একটি লোক এসেছিল হেল্প করার জন্য এবং বলেছিলেন এই নাম্বারে ফোন করলে এটিএম ইঞ্জিনিয়ার আপনাকে হেল্প করে দেবে। কিন্তু তিনিও সব সুব্রত রায়ের মতো তিনিও সমস্ত কিছু করেছিলেন, কিন্তু তার সঙ্গে সুব্রত রায়ের মতো জিনিসটা হয়নি। তার একমাত্র কারণ তার ব্যাংক অ্যাকাউন্টে মাত্র পড়েছিল 1200 টাকা। আর এত কম টাকা হয়তো জালিয়াতি যারা করছে তারা ভেবেছে এত কম টাকা আমরা হাতাবো না, আমরা 1200 টাকায় হাতাবো। তো সেই যাত্রায় কিন্তু দিলীপ কুমার বেঁচে গিয়েছেন। কিন্তু এখন যে ব্যাপার সেটা হচ্ছে গিয়ে 10ই বলা হচ্ছে ফেব্রুয়ারি থেকে 23শে ফেব্রুয়ারি পর্যন্ত, মানে এই যে দুটো ঘটনা বললাম এই ঘটনাগুলো কিন্তু 23শে ফেব্রুয়ারি ঘটেছিল। তো 10ই ফেব্রুয়ারি থেকে 23শে ফেব্রুয়ারি পর্যন্ত এরকম ঘটনা কিন্তু কলকাতা শহর ও শহরতলিতে 12টা, মানে 1 ডজনের মতো হয়েছে। আর সর্বক্ষেত্রেই কিন্তু সেম প্রসেসেই কাজ হয়েছে। তো এই যে 1 ডজন যে জায়গাগুলোতে হয়েছে সেই জায়গাগুলি হচ্ছে গিয়ে কলকাতার সার্ভে পার্ক, টালিগঞ্জ, ঠাকুরপুকুর, বউবাজার, বেলেঘাটা থেকে শুরু করে দমদমের ঘুঘুডাঙ্গা, গোড়াবাজার, চিড়িয়ামোড় এবং হুগলির কোন্নগর, এই সমস্ত জায়গাতেও কিন্তু এই জিনিসটা মানে এই প্রসেসে স্ক্যাম হয়েছে। আর এই স্ক্যামগুলো বেশিরভাগই বলা হচ্ছে কোনো একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের, একটাই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে হয়েছে, মানে 12টার মধ্যে 11টা একটাই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে হয়েছে। আর সেই এটিএমই হচ্ছে যেখানে কিনা কোনো রকমের নিরাপত্তা রক্ষী থাকছে না। এরকম জিনিসগুলোকেই কিন্তু এই সমস্ত গ্যাংগুলো টার্গেট করছে বলা হচ্ছে। আর এইটার জন্য কিন্তু লালবাজার বা কলকাতার যে পুলিশ আছে তারা কিন্তু নেমেছিল তদন্তে, কিন্তু তারাও কোনো রকমের কিনারা করতে পারছিল না। কিন্তু
আজকের যে খবরটা বেরিয়েছে বর্তমানে পেপারে বা ওয়েবসাইটে যেটাই বলো, সেখানে দেখা গেছে যে এই যে ইঞ্জিনিয়ারের নাম্বারটা দেওয়া ছিল, এটিএম ইঞ্জিনিয়ারের নাম্বার, সেই নাম্বারটা প্রথম 3টে ডিজিট এখানে বলা আছে 896, তারপরে এগুলো দেয়নি। তো এই নাম্বারটা সর্বক্ষেত্রেই বলা আছে সেম ছিল। আর এই নাম্বারটা নিয়ে তদন্ত করতে যখন কলকাতা পুলিশ বা গোয়েন্দা দপ্তর যখন এগিয়েছে, তখন তারা জানতে পেরেছে যে এই যে সিমের নম্বরটি, এই সিমের নম্বরটি ঝাড়খণ্ডের গিরিডির বাসিন্দা জনৈক শাহাবুদ্দিনের নামে নেওয়া। আর 23শে ফেব্রুয়ারি মানে হচ্ছে গিয়ে 14ই ফেব্রুয়ারি থেকে 23শে ফেব্রুয়ারি 10 দিনের যে এই ডজন মানে 1 ডজন এটিএম জালিয়াতি হয়েছে, তার শেষ দিন 23শে ফেব্রুয়ারি ছিল। এখনো অনুমান মতো তথ্য মতো যেটা জানা গিয়েছে, সেই দিনই কিন্তু এই সিমটি সুইচ অফ হয়ে গিয়েছে। তারপর থেকে এই সিমটি আর চালু হয়নি। তো কলকাতা পুলিশ বা গোয়েন্দারাও কিন্তু এই সিম ধরে যে এগাবে, তাদের তদন্ত এগাবে, সেটাও কিন্তু তারা এগাতে পারছে না। কিন্তু তারা একটা অনুমান করে ফেলেছে যে এই জিনিসটার পিছনে কিন্তু আছে জামতারা বলে যে গ্যাং। আমরা জামতারা একটা ওয়েব সিরিজ দেখেছি, যেটা 2টো সিজন বেরিয়েছে। তারা কিন্তু এরকম টাইপের ফ্রড করে তারা তাদের জীবিকা নির্বাহ করে। তো এখানেও কিন্তু সেমই জিনিসটা বলা হচ্ছে যে জামতারা গ্যাংই হয়তো এই পুরো জালিয়াতির পিছনে আছে। আর এই যে 1 ডজন ব্যাংক জালিয়াতি থেকে কিন্তু অনেক অনেক টাকা খুইয়েছে এই যে পাবলিক। এদের নামও এখানে দেওয়া আছে, আমি সবার নাম নিলাম না, তার মধ্যে লাস্ট দুজনের নামটাই বললাম। তো পুলিশ যেটা করছে সেটা হচ্ছে কি, এই যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম গুলো আছে, সেই এটিএম এর যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ আছে, সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ তারা চেয়ে পাঠিয়েছে। এবং সেগুলো দেখে তারা প্রথমে দেখবে যে এরা কিভাবে এই যে ব্যাপারটাকে পুরোটা করছে, এই দলে কে কে আছে, তাদের মুখ চেনা যাচ্ছে কিনা। আর তাদের সবচেয়ে বড় চিন্তার বিষয় সেটা হচ্ছে কি, এটিএম কার্ড ঢোকালে সেটা কেন আটকে যাচ্ছে। তো এখানে মনে করা হচ্ছে যে প্রতারণার আগে এই চক্রের সদস্যরা এটিএম স্লটে কোনো রকমের ডিভাইস বা অ্যাডেসিভ লাগিয়ে রাখছে, যার ফলে টাকা তোলার সময় যখনই এটিএম কার্ড ঢোকানো হচ্ছে সেটা কিন্তু আটকে যাচ্ছে। আর এই জিনিসটা এক রকমের আইডিয়া করছে কলকাতা পুলিশ বা গোয়েন্দা দপ্তর, যারাই এই মানে এই কেসটা নিয়ে তদন্ত করছে তারা। তো এখন দেখার বিষয় যে কলকাতা পুলিশ কত দূর পর্যন্ত এই জিনিসটাকে মানে কত তাড়াতাড়ি এই জিনিসটাকে কিনারা করতে পারে। আর আমার মতে যেটা মনে হচ্ছে, এই সমস্ত যে এটিএম জালিয়াতি থেকে বাঁচার সবচেয়ে বড় একটা উপায় সেটা হচ্ছে কি, এই যে সমস্ত এটিএমে নিরাপত্তা রক্ষী থাকবে না, সেই সমস্ত নিরাপত্তা রক্ষীবিহীন এটিএমে যাওয়া যাবে না। অনেক সময় স্ক্যাম করে নিরাপত্তা রক্ষীও হয়তো ভুয়ো নিরাপত্তা রক্ষী রাখতে পারে। সেই ক্ষেত্রে তোমরা কি করবে, ব্যাংকের নিচে একদম ব্যাংকের যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের লাগোয়া যে এটিএম কাউন্টারগুলো আছে বা কর্নার যেগুলো আছে, সেইখান থেকে তোমরা টাকাটা তোলো, যেখানে সবসময় নিরাপত্তা রক্ষী থাকে। অথবা যে পুরনো যে প্রসেস, যে ব্যাংকে গিয়ে ডকুমেন্ট দিয়ে ফর্ম ফিল আপ করে তোমরা টাকা তোলো, কারণ টাকা হারিয়ে যাওয়ার থেকে একটু সময় খরচ করে টাকা তোলাটা অনেকটা বেশি সেফটি আমার মনে হয়। তো যতটা সম্ভব নিজেদের সতর্ক রাখো, সাবধান রাখো, কারণ হচ্ছে গিয়ে এই টাকা একবার চলে গেলে এই টাকা পাওয়া কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। সমস্ত লোকের কিন্তু মানে সবার এই টাকাটা কিন্তু কষ্টের খুব টাকা। আর এইভাবে যখন আপনারা জানতে পারছেন বা যখন তোমরা জানতে পারছো এইভাবে জালিয়াতি হচ্ছে, সুতরাং সেদে সেই দুর্ঘটনার মধ্যে বা সেই একটা স্ক্যামের মধ্যে পা বাড়ানোর কোনো মানে হয় না। তো যেটা বললাম যে নিরাপত্তা রক্ষীবিহীন বা সিকিউরিটি গার্ডবিহীন এটিএম এ গিয়ে কোনো রকম ভাবে টাকা তুলতে যেও না, যেটা কিনা পরবর্তীকালে কিন্তু তোমাদেরই খুব খারাপ জিনিস হয়ে যেতে পারে। তো সাবধান থাকো, এটুকুই বলবো। আর এটাই আমার উদ্দেশ্য ছিল এই ভিডিওটা বানানোর জন্য। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে পারো, ভিডিওকে শেয়ার করতে পারো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সত্যমেব জয়তে।